সবেমাত্র বিদেশ থেকে আসা ছেলে আকাশের চোখ থেকে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবে নাই বা কেন বলেন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায়, তাহলে কি চোখে পানি না এসে পারে? কিছুই বুঝছেন না তো? তাহলে চলেন সবটাই বুঝে আসি। আকাশ একটু আগে 10 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে। আবার বাড়ির কাউকে কিছু না বলেই এদেশে বাড়িতে আকাশ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে এক ধানে দাঁড়িয়ে আছে। বাড়িটার দিকে তাকিয়ে দেখছে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। আকাশ উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবছে, 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি, বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবা আর ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করেছে। ইস, দেখেই মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভিতরে গিয়ে তাহলেই বুঝতে পারবো। আকাশ গুটি গুটি পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরটা আরো সুন্দর করে সাজানো। সামনেই দেখতে পায় ওর মা, বাবা, বড় ভাইয়া একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই বধূ সেজে থাকা মেয়েটিই হলো আকাশের একমাত্র আদরের ছোট বোন রিয়া। রিয়ার যখন 6 বছর বয়স তখন আকাশ লন্ডনে চলে যায়। তারপরে আর কখনোই দেখেনি, তাই আজকে চিনতে পারলো না। আকাশ ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে বলল, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো কিছু বলোনি। আকাশের মা আকাশকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে। সাথে ওর বাবা ভাইও চলে আসে সেখানে। আকাশের মা ফরিদা আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ, তুই যে দেশে আসলি, কই একটা বারের জন্যও তো আমাদেরকে বললি না, আর হঠাৎ করে চলে আসলি কেন? আকাশের বাবা নূর হোসেন আকাশকে কিছু বলতে না দিয়ে তিনি বলেন, হ্যাঁ আকাশ, তোর মা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকা ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করে আসতি। এবার মুখ খুলে আকাশের মা বাবার উদ্দেশ্যে বলে, বাবা মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। সারপ্রাইজ দেবার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে তুই দেখতে ভালোই আছিস, আর তোর কোনো সমস্যা নেই, বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সে টাকা তোর মায়ের কাছে দে। বাবা, তাহলে তুই আবার কয়েকদিন পর ফিরে যাবি, আর সোনাদানা যা এনেছিস সেই সব কিছু আমাদের কাছে দে। আকাশের চোখের পানি। কত আশা ছিল সবার সাথে দেশে গিয়ে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। আকাশ ওর মায়ের কথার জবাবে কিছু বলতে যাবে, ঠিক তখন ওর ভাই রাশেদ বলে ওঠে, আকাশ, তোর আইফোন আর হাতে থাকা রয়্যাল এক্সের ঘড়িটি দে, আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। আকাশ হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নেমে নেয়। আসলে আকাশ এই আইফোন আর ঘড়িটা ওর ভাইয়ার জন্যই এনেছিল, কিন্তু সেটা খুশি হয়ে দিতে পারল না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছি, যেটা ছুটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো কোনো টাকা নেই, কেননা সব টাকাই তো মাসে মাসে তোমাদের দিয়ে দিছি। আকাশের মুখের এমন কথা শুনে সবাই মলিন মুখটা যেন কালো অন্ধকারে চাদরে ঢেকে যায়। আকাশের বাবা আকাশকে বলে, দেখ বাবা, তুই যে টাকা দিছস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনে ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তো ছোট বোন রিয়ার বিয়েতে শেষ। তাহলে আর কি করা? সেই জমির কিছু অংশ না হয় বেচে দাও, আমার তো টাকা লাগবেই। দেখ বাবা, তুই এইসব বলিস না, তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা, ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতন কথা বলিস। মায়ের এমন কথা শুনে আকাশ একটু ক্ষোভের সাথে মুখে হাসি নিয়ে বলে, টাকা কামাইলাম দেশের বাইরে থেকে আমি, আর সেই টাকা দিয়ে সব কিছু করলো ভাই বোনের নামে। মা, জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? 2টা শার্ট 2টা প্যান্ট দিয়ে চালিয়ে নেই অগণিত দিন, মাসের পর মাস, তবুও নতুন কিছু কেনা হয় না, কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের শপিং করার টাকাটা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি।
জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজতে পড়ে আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 টাকা দিয়েছি, তো বাড়ি থেকে বলো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই, আর দিন শেষে সেই আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে, আর যখনই টাকা কামানো বন্ধ করে দেয় আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশের সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেওয়া অবহেলা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। আকাশের এমন কষ্টের কথাই যেন কারোর কোনো হেলদোল হলো না। তার ভাই রাশেদ বলে উঠল, আকাশ, এই সব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানা করিও তোকে দেব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? রাশেদের কথায় সায় দিয়ে নূর হোসেন বলেন, হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় সব টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ থেকেও যদি লোন নেওয়া যায় তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না, আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি আমি বাড়িতে পাঠিয়েছি। তাহলে এখন সব টাকাই তোমাদের বলে দাবি করতেছো? দেখ আকাশ, আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করতে চাই না। কত টাকা দিছস না দিছস, কত টাকা দিছস না দিছস সেটার হিসেবও আমি করতে চাই না। আমার কথা একটা, আমি কানা করেও দিতে পারবো না। আকাশ, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আমার মেয়ের বিয়ে দিনে কোনো ঝামেলা করতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই, আর তুই আসতেছিস এই কথা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে দিতে পারতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আকাশ কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে আকাশকে এসে জড়িয়ে ধরে, কেননা রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনেছিল। রিয়ার চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। কেমন আছো তুমি? এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, আমিও অনেক ভালো আছি। ভাইয়া, আমি সব কিছুই বাইরে থেকে শুনেছি। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও, সব কিছুই তোমার। আমার এইসবে কোনো দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। রিয়া, তোর জন্য তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এই সবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিছে। সবাই দিছে বলে আমারটা নিবি না? আমি গরিব বলে এমন করছি, তাই না? আর বাবা মা ভাইয়াও অনেক দিছে। আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না, দাও, আমি এখনই পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে জানলে কি আর আমি এমন বলতাম বলো? আকাশ অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। আকাশ আবারও তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? আকাশের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথা নেই, একদম চুপ হয়ে আছে। সেটা দেখে আকাশ নিজেই বলে, মা বাবা ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলেও থাকতে দাও। আমি কিছুদিন পরে চলে যাব, তারপর তোমাদের আর কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়েকদিন থাকি ভাড়া দিয়েই থাকবো। আকাশ কথাটা বলে সেখান থেকে চলে আসে। স্টোর রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। আকাশ কখনো ভাবেনি এমন একটা দিন তার জীবনেও আসবে। হায়রে, প্রবাসী জীবনের অর্ধেকটা সময় তারা দেশের বাইরে কাটিয়ে দেয় পরিবারের সুখের কথা ভেবে, নিজের সুখকে গলা টিপে হত্যা করে। তবুও আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা পরিবারের দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকা দরকার, ছেলের সুখ না।
ওই তো বলবে বাবা আর 2টা বছর থাকলে আরো একটু উন্নত হবে। আমাদের 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্টটাকে জমিয়েই রেখে দেয়। 15-20 বছর দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি। আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবন নষ্ট করতে চায় না। ভাইরে, এটা গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব। প্রবাস জীবন কতটা কষ্টের সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের যারা নিজের জন্য না ভেবে পরের জন্য ভাবে। আকাশ একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে গায়ে দিবে। বাড়ির ভেতরে আসে অনেক মানুষের আনাগোনা, কিন্তু কেউ আকাশের খোঁজ নেয় না। আকাশ কষ্ট মনে সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে এগোতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একে মেয়ে বললেও ভুল হবে না, কেননা এ যেন আসমান থেকে নেমে আসা সাতখাত কোনো এক পরী। আর সেই মেয়েটাও আকাশের উপরে পড়ে যায়, আর আকাশ মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর মেয়েটির আগে ফুঁসতে ফুঁসতে আকাশের উপর থেকে উঠে দাঁড়ায়। আকাশ মাটি থেকে উঠে দাঁড়ালেই আকাশের গালে 2টা চড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোনো রেপ কেসের আসামি মনে হচ্ছে। এখনই জেল থেকে মুক্তি পেয়ে বাইরে এসেছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে। তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। গা থেকে মনে হচ্ছে বিচ্ছিরি গন্ধ আসছে রে। ছি। আসলে বৃষ্টি ঠিকই বলেছে, কেননা আকাশের চুলগুলো বড় বড়ই হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতো লাগছে। তাহলে জেল খাটা আসামি তো বলতেই হবে, তাই না? এইদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিতেই যেন অনেক ব্যস্ত। আকাশ তো নিচের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথায় থেকে যেন আকাশের বাবা এসে বলল, মামনি, ও আমাদের বাড়িতে নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারিনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এই কামলার বাচ্চা যেন আমার সামনে না আসে বলে দিবেন। আচ্ছা মামনি, আমি ওকে বলে দেব। তুমি তোমার কাজে যাও। বৃষ্টির রাগ দেখিয়ে হনহন করে চলে যায়। এদিকে আকাশ ওর বাবার কথা শুনে অবাক হয়ে এক ধ্যানে ওর বাবার দিকে তাকিয়ে আছে। আকাশের চোখের পানি টলমল করছে, এখনই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করছিস জানিস? বৃষ্টি হলো রিয়ার হাজবেন্ডের কাজিন। আর সবচেয়ে বড় কথা হলো, বৃষ্টির বাবার অনেক পাওয়ার। ওদের দেশে বিদেশে অনেক কোম্পানি আছে, যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। হা হা হা। বাবা শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে কাজের লোক বানিয়ে দিলে। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে পড়ে মরে থাকাটাই ভালো ছিল। আকাশ কথাটা বলেই সেখান থেকে চলে যায় বাড়ির সাথে। বাড়ি ভর্তি মানুষের সামনে তাকে কাজের লোক বলেছে, আর সেটাতে খারাপ না লেগে কি পারে বলেন? আকাশ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আকাশ অনবরত চোখের পানি মুছতেই যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়াল নেই। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে, এগুলোই ভাবছে আর চোখের পানি মুছে তখনই কেউ বলে, এই ক্ষেতের বাচ্চা মনে হয় আমায় ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাজের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলাপোকার জুস খাইয়ে ছাড়বো। বৃষ্টি এসব ভাবছে আর রাগে ফুঁসতেছে। এদিকে আকাশ বৃষ্টিকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। আকাশের এমন কাণ্ড দেখে বৃষ্টি আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, ও তো আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করব, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে এমন না করলে পারতে না? সবার সামনে কি এইভাবে অপমান করতে হবে? যেটার 50% অধিকারী হলো বৃষ্টি। আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে কিনা? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত। এভাবে বেহার মতো আমাদের বাড়িতে পড়ে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সব টাকা ভাইয়ার, আর তুমি তাকে এইভাবে অপমান করছো? এইদিকে ওর বাবার বলা সব কথাগুলো আকাশ পেছনে দাঁড়িয়ে শোনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষগুলো আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মন চাইছে না। তবুও চলে যাব। রিয়ার বিয়েটা হোক, আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে। সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না।
তুই এইটুকু বলেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। নিজের বাড়িতে জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের লোক। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফি এই দেশের নামকরা কোম্পানি স্টারলাইট ফ্রুট প্রোডাক্ট এর জিএম। ও খুব ভালো, তাহলে দোয়া করি তোরা সুখী হ। আর বাবা, আমাকে একটু সময় দাও, তারপরে চলে যাব। আকাশের বাবা কোনো কথা বলছে না। এইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। আকাশ রুমে শুয়ে আছে, খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। ওইদিকে বৃষ্টির খুব পানির পিপাসা পায়, কিন্তু বৃষ্টি কাউকেই পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে আকাশের রুমে চলে আসে। আহা আহা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমন ভাবে শুয়ে আছে যেন বাড়ির মালিক তুই নিজেই। বৃষ্টির কথা শুনে আকাশ তাড়াতাড়ি উঠে বসে আর নরম সুরে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি, আপনি একটু দাঁড়াই থাকেন কেমন? আকাশ কথাটা বলেই পানি আনার জন্য যায়, কিন্তু বাহিরে এসে বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথায় থেকে নিবে আর পানির সাপ্লাই বা কোথায়, কেননা আকাশ তো কিছুই জানে না। তাই বাইরে দাঁড়িয়ে থাকে কাউকে জিজ্ঞাসা করতে, কিন্তু কপাল খারাপ, কেউ তার সামনে পড়ে না। এইদিকে আকাশ দেরি দেখে বৃষ্টি রেগে বাহিরে আসে, আর বাহিরে এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে খালি হাতে। বৃষ্টি সহ্য করতে না পেরে পেছন থেকে সামনে এসে একটা চড় দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর তুই বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম, হয়েছে কি? আকাশ পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পেছন থেকে বলে ওঠে, মামনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে নিব। দেখেন না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বৃষ্টির কথা শুনে ওর বাবা আকাশের গালে একটা চড় বসিয়ে দেয়। বৃষ্টির চড়ে হয়তো আকাশের কষ্ট হয়নি, কিন্তু এখনকার চড়ে আকাশের কলিজা যেন পুড়ে যাচ্ছে। আকাশের বাবা রাগে কটমট করতে করতে বলে, তোকে বৃষ্টি পানি আনতে বলেছে, আর তুই পানি না নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানির সাপ্লাই কোথায় জানি না। জানিস না? জানিস না তো আমাকে বললি না কেন? আসলে তোদের মতো মানুষের এই একটাই দোষ, সুযোগ পেলে এই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোককে বাড়ি থেকে বের করে দিন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে তোকে যেন আর দেখতে না পাই। কথাটা বলেই আকাশের বাবা চলে যায়, আর আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর এইদিকে বৃষ্টি আবারও আকাশকে বলে ওঠে, কিরে যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা, তোকে দেখলেই আমার কেমন কেমন লাগে, শালা খ্যাত একটা। আকাশ কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে এসে ব্যাগ নিয়ে বাহিরে আসে। ওর বাবা মা দাঁড়িয়ে আছে। তাই এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার মা বাবা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। এতটা কষ্ট আর আমাকে পেতে হতো না। ভালো থাকবেন সবাই। আকাশ চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া চোখে জল মুছছে। আকাশ চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে রিয়া চোখের জল মুছতেছে, কেননা তার কোনো কিছু করার নেই আকাশের জন্য। ওর মা বাবা ভাই একটা বারের জন্য ফিরে তাকায় না। এইদিকে বৃষ্টির উপরে থেকে দেখতেছে আর ভাবতেছে, কি ব্যাপার, ছেলেটা কি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। এই ছেলেটাকে তো কাজের লোক মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। বৃষ্টি এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে বলে, ভাবি, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের লোক ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলে গেছে। না, ঠিক সেটা না। আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি। তোমার বাবা চলে যেতে বলল আর সে কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলে এই বাড়ির কাজের লোক? উনি এই বাড়ির সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে বৃষ্টির যেন হুঁশ উড়ে যায়। বৃষ্টি অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞাসা করে, কি বলছো ভাবি? আকাশ তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বলল?
জানি না, সবার ইচ্ছে হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছে হলে তুমিও বলতে পারো, না হয় বাজে ছেলেও বলতে পারো। কেননা ভাইয়া তো তোমার সাথেও বাজে ব্যবহার করেছে। বৃষ্টি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টিকে খুব করে ভাবাচ্ছে কেন আকাশকে বাড়ির সবাই কাজের লোক বলে পরিচয় দিল। এভাবে দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এইদিকে আকাশ ঢাকায় এসে একটা বস্তিতে ঘর ভাড়া করে থাকে, কেননা তাকে গরিবের কষ্টটা বুঝতে হবে। আকাশ পকেট থেকে ফোন বের করে তাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলল। কিছু সময় পরে খাবার চলে আসে। আকাশ খাবার খেয়ে নেয়। আকাশ ইচ্ছে করলেই বাড়িতে উঠতে পারত, কিন্তু ওঠেনি। আকাশ তো আর পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবে। আকাশ কাউকে বুঝতে দেবে না যে আসলে ও আর কে। কোম্পানির সিও আকাশ বিছানায় শুয়ে আছে। তখনই ওর ফোনে একটা কল আসে। কলটা করেছে ওর বন্ধু শাহিন। হ্যাঁ শাহিন, বল কেন কল দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলে গেছিস তাই না? আমার সাথে তো একটু কথাও বললি না। কি আর বলবো কথা রে ভাই, যার মনে কষ্ট থাকে সে তো কষ্টের আঘাতটা বোঝে।